হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা SN1 রিয়াকশন কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করব SN2 রিয়াকশন। SN2 এর মানে হচ্ছে কি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, আর 2 মানে বাইমলিকিউলার, তাই এটাকে আমরা বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলছি। এখন বাইমলিকিউলার কেন? আমরা জানি যে SN1 রিয়াকশনটা ছিল ইউনিমলিকিউলার। কেন? কারণ সেই ক্ষেত্রে দুটো স্টেপে রিয়াকশন হচ্ছিল এবং প্রথম স্টেপটা ছিল স্লো, দ্যাট ইজ রেট ডিটারমাইনিং স্টেপ, এবং সেই স্টেপে যেহেতু কেবলমাত্র একটাই স্পিসিস ছিল ইনভলভড, দ্যাট ওয়াজ এ সাবস্ট্রেট, তাই জন্য একটা স্পিসিস ছিল বলে সেই পার্টিকুলার স্টেপটার উপরেই আমরা এটা বলতাম যে রিয়াকশনটা হচ্ছে ইউনিমলিকিউলার। এখন এই ক্ষেত্রে SN2 রিয়াকশন হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আমরা আরেকটু কেমিস্ট্রি ভাষায় বলতে গেলে এরকম বলি যে কনসার্টেড রিয়াকশন। কনসার্টেড মানে হচ্ছে এমন একটা রিয়াকশন, কনসার্টেড স্টেপ বলতে এমন একটা স্টেপকে বোঝায় যে স্টেপে, যে রিয়াকশন স্টেপে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং একসঙ্গে ঘটে। রিয়াকশন মানে রিয়াক্ট্যান্টদের বন্ড ব্রেক করবে, প্রোডাক্টদের বন্ড তৈরি হবে প্রোডাক্ট মলিকিউলের। তো সেই ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট মলিকিউলদের বন্ড ব্রেকিং এবং প্রোডাক্ট মলিকিউলের বন্ড মেকিং বা বন্ড ফর্মেশন একসঙ্গে হয় সাইমালটেনিয়াসলি। সেই কারণে আমরা এই ধরনের রিয়াকশন স্টেপকে বলি কনসার্টেড স্টেপ, এবং অবভিয়াসলি এটা একটা কনসার্টেড অর্থাৎ সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তাহলে SN2 রিয়াকশন যেহেতু সিঙ্গেল স্টেপ, একটাই স্টেপ, সুতরাং সেই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, এবং সেই স্টেপে সাবস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল এই দুটো স্পিসিস ইনভলভ থাকে। যেহেতু দুটো স্পিসিস ইনভলভ, তাই ওই পার্টিকুলার স্টেপটা হচ্ছে বাইমলিকিউলার। আর যেহেতু SN2 রিয়াকশন একটাই স্টেপে ঘটছে, সুতরাং ওভারঅল রিয়াকশনটাও বাইমলিকিউলার। এবার যে কোনো এলিমেন্টারি রিয়াকশনের আমরা জানি বাইমলিকুলার হলে তার সেই রিয়াকশনের অর্ডারও সেই অনুযায়ী সেকেন্ড অর্ডার হয়। সুতরাং অ্যাজ এ হোল আমরা বলবো যে SN2 রিয়াকশন একটা বাইমলিকুলার রিয়াকশন এবং একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। ঠিক আছে, শুরুতেই আমরা রিয়াকশনের মেকানিজমটা দেখে নিই। আচ্ছা, রিয়াকশন মেকানিজম বলার আগে এখানে একটা তোমরা সাব হেডিং করে নাও। সাব হেডিংটা হচ্ছে আমরা প্রথমে পড়বো যে SN2 রিয়াকশন অফ RX, মানে অ্যালকিল হ্যালাইডগুলোর আমরা SN2 পড়বো। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডের SN2 হয়ে গেলে তখন তারপরে আমরা অ্যালকোহল বা ইথারের SN2 রিয়াকশন পরে দেখব। তো শুরুতে আমরা একটা সাবস্ট্রেট নিচ্ছি RC, এটা কার্বন লিভিং গ্রুপ। RX যেহেতু, তাহলে আমার লিভিং গ্রুপ হবে X অর্থাৎ হ্যালোজেন। ঠিক আছে, এটা সাপোজ এটা হাইড্রোজেন, ওয়েজে আছে আর ড্যাশে আছে ডয়টেরিয়াম। ঠিক আছে, আমি এমন একটা সাবস্ট্রেট নিয়ে শুরু করলাম যে সাবস্ট্রেটে যে কার্বনটা, দ্য কার্বন হুইচ ইজ আন্ডার অ্যাট্যাক, মানে যে কার্বনের নিউক্লিওফাইল এসে অ্যাট্যাক করবে, অর্থাৎ যে কার্বনটা লিভিং গ্রুপের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। ঠিক আছে, অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কেন? কারণ এই কার্বনটাতে স্টার সাইন দিয়ে আমরা অনেক সময় অ্যাসিমেট্রিক কার্বনকে চিহ্নিত করি, কারণ এখানে চারটে যে গ্রুপ আছে তারা পরস্পর আলাদা। ঠিক আছে, অ্যাসিমেট্রিক কার্বন। এবার এখানে যে কোনো একটা নিউক্লিওফাইলের অ্যাট্যাক হলো, একটাই স্টেপ যেহেতু রিয়াকশন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলার সেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক অ্যাট্যাক সবসময় কি হবে, ঠিক যেদিকে রয়েছে লিভিং গ্রুপ তার বিপরীত দিক থেকে এক্স্যাক্টলি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নিউক্লিওফাইল অ্যাট্যাক করবে। আমরা এটাকে বলি যে ব্যাক সাইড অ্যাট্যাক বাই দ্য নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাট্যাক করলো অ্যাট দ্য সেম টাইম, সেম মোমেন্টে এই বন্ডটা ভাঙছে। এই জন্য আমরা আগে বলছিলাম কি কনসার্টেড রিয়াকশন, অর্থাৎ বন্ড মেকিং মানে নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের নতুন বন্ড তৈরি হওয়া এবং কার্বন হ্যালোজেন বন্ড ব্রেক করা, এই দুটো একসঙ্গে অ্যাট দ্য সেম মোমেন্ট এই দুটো ঘটবে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, আমরা একটা ট্রানজিশন স্টেট দেখাচ্ছি, অর্থাৎ যে মুহূর্তে বন্ড ভাঙছে এবং তৈরি হচ্ছে সেই মুহূর্তে কি হয় অ্যাকচুয়ালি। দেখো, যেটা এখানে অ্যাকচুয়ালি ঘটে সেটা হচ্ছে যে মুহূর্তে নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাট্যাক করলো, সঙ্গে সঙ্গে কার্বনের হাইব্রিডাইজেশন, এখানে আমরা বলতে পারি যে এই কার্বনটা এখানে sp3 অ্যাট্যাক হওয়ার সঙ্গে সঙ্গে কার্বনের হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে sp2 হয়ে যায়। ঠিক আছে, sp2 কার্বনের তিনখানা হচ্ছে sp2 অরবিটালে, যেরকমভাবে এখানে ছিল সেরকমভাবে লিখছি। দেখো আর তারপরে ডি তারপরে এইচ, তো আর এর পাশে ডি এইচ লিখলাম। তিনটে sp2 অরবিটালে এই তিনটে গ্রুপ থেকে গেল। তাহলে যখনই sp3 থেকে এটা sp2 হয়ে গেল, তাহলে একটা পি অরবিটাল ভেকেন্ট হয়ে গেল। এবার সেই ভেকেন্ট পিওর আনহাইব্রিড পি অরবিটালের একটা লোব অ্যাকচুয়ালি এখন এই লিভিং গ্রুপের সঙ্গে অর্থাৎ হ্যালোজেনের সঙ্গে বন্ড করবে কার্বনটা।
সেই একই পি অরবিটালের আর একটা লোব যেটা ব্যাক সাইডে আছে, যেখান থেকে নিউক্লিওফাইল যে অ্যাটাক যে করেছে, এই অ্যাটাকটা হবে অ্যাকচুয়ালি এই ব্যাক লোবে, এই ব্যাক লোবে নিউক্লিওফাইল অ্যাটাক করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রানজিশন স্টেট। এই অবস্থায় ট্রানজিশন স্টেটের সিম্বল এটা কেউ কেউ এরকম না দিয়ে এরকম হ্যাশ দিয়ে দেয়, একই ব্যাপার, মানে ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, সিঙ্গেলও দাগ দিতে পারো ভার্টিক্যাল। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট, যেখানে আমরা বলবো যে ট্রানজিশন স্টেটে এই যে কার্বনটা হুইচ ইজ আন্ডার অ্যাটাক বাই দ্য নিউক্লিওফাইল, এই কার্বনটা হচ্ছে দিস sp2 কার্বন ইজ আমি টিএসটা এখানে লিখছি অ্যাকচুয়ালি পেন্টা কোঅর্ডিনেটেড মানে হচ্ছে কি, এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 5 কার্বনটার। কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, মানে কোনো একটা অ্যাটমকে ঘিরে জাস্ট তার নেইবারিং জায়গাটাতে যে কজন মিলে তাকে ঘিরে আছে সেই সংখ্যাটা। তাহলে এই কার্বনটাকে ঘিরে কজন আছে, একজন, আর নিউক্লিওফাইল ডি, এইচ অ্যান্ড লিভিং গ্রুপ 5 জন আছে, তাই পেন্টা কোঅর্ডিনেটেড। অনেক সময় এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট কার্বন। পেন্টাভ্যালেন্ট বলাটা খুব একটা টেকনিক্যালি ঠিক হবে না, কারণ কার্বনের ভ্যালেন্সি এখানে 5 নয়। কার্বন কখনোই 5টা বন্ড তৈরি করেনি, 3টে বন্ড রয়েছে পারফেক্টলি সিঙ্গেল বন্ড, কিন্তু এই যে দুটো বন্ড, এই দুটো বন্ডকে আমরা হাফ বন্ড বলে ভাবতে পারি। মানে এই বন্ডটা তৈরি হচ্ছে, অর্ধেক তৈরি হয়েছে, আর এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, আন্ডার দ্য প্রসেস অফ ব্রেকিং, তো এটাকে আমরা হাফ বন্ড বলতে পারি। তাহলে সেই অর্থে হাফ আর হাফ মিলে কত হয়, 1 হয়। সেক্ষেত্রে কার্বনের টোটাল ভ্যালেন্সি 4, সেটা মেনটেন্ড হয়। হ্যাঁ, সেই কারণে পেন্টাভ্যালেন্ট না বলে আমরা এই কার্বনটাকে বলবো পেন্টা কোঅর্ডিনেট কার্বন, ঠিক আছে, ডিউরিং ওই ট্রানজিশন স্টেট অবস্থাতে। তো এইবার এখান থেকে কি হবে দেখো, এবার যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি, যেহেতু নিউক্লিওফাইল এই দিক থেকে অ্যাটাক করেছে, আগে এই পি অরবিটালের ফ্রন্ট লোবে ছিল লিভিং গ্রুপ, এখন ওইখান থেকে বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। যে মুহূর্তে বন্ড ব্রেক হয়ে গেল, তাহলে আবারও কার্বনের নেইবারিং 4 জন হয়ে যাচ্ছে, যেই 4 জন হয়ে যাচ্ছে আবার sp2 থেকে কার্বনের হাইব্রিডাইজেশন sp3 হয়ে যাচ্ছে আবার। এবং sp3 হওয়ার পাশাপাশি আরেকটা যেটা মোস্ট ভাইটাল ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে কার্বনের 3 দিকে যে 3টে গ্রুপ ছিল, যারা কিনা রয়েছে ইনট্যাক্ট, যারা বেরিয়ে তো গেছে এক্স, যারা রয়েছে তাদের পারস্পরিক যে ওরিয়েন্টেশন, ঠিক আছে, আমরা বলি কনফিগারেশন, সেটা উল্টে যায়। কনফিগারেশন আমরা বলি ইনভার্সন অফ কনফিগারেশন হয়। ইনভার্ট করা মানে উল্টে যাওয়া। অনেক সময় এরকমভাবে এটাকে মানে সিম্বলাইজ করা হয় যে, ধরো প্রচণ্ড ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে একটা ছাতা যদি উল্টে যায়, ঠিক আছে, সেইটাকে তখন যেরকম দেখতে হয়, এই যে কনভার্সন, এই যে ইনভার্সনটা কনফিগারেশনের, এটা এক্স্যাক্টলি সেরকম হয়। তো কি করব আমরা, প্রোডাক্ট মলিকিউল লেখার সময় যেহেতু ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আর সি আর এইচ ডি, মানে এই পুরো জিনিসটাকে আমরা জাস্ট এরকম উল্টে দেবো, তাহলে যা দেখতে হবে সেটা। তো সেটা কেমন হবে দেখো, আর এটাকে যদি আমি জাস্ট উল্টে দিই, তাহলে পজিশান দেখো জাস্ট যদি উল্টে যায় তাহলে এরকম দেখতে হবে, কিন্তু এখানে ডি আর এদিকে নিউক্লিওফাইল, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। ইনভার্সন অফ কনফিগারেশন হলো, অর্থাৎ এই যে গ্রুপগুলো ইনট্যাক্ট রয়েছে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট মলিকিউলে, সেই গ্রুপগুলোর পারস্পরিক ওরিয়েন্টেশন পাল্টে গেল। বিষয়টাতে আমি আসছি একটু পরে ডিটেলে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, রাইট। তাহলে আশা করা যায় টোটাল মেকানিজমটা বোঝানো গেল। যখনই তোমাকে বলবে যে SN2 রিঅ্যাকশনের একটা মেকানিজম লেখো যে কোনো একটা, তো তুমি একটা যে কোনো এক্সাম্পল দিয়ে দেবে। এখন এখানে আমরা কোনো স্পেসিফিক মলিকিউলকে আঁকিনি, ঠিক আছে। যদি এটা যদি স্পেসিফিক মলিকিউল লিখতে হয়, তোমাকে এখানে আরের জায়গায় কোনো একটা সাপোজ মিথাইল গ্রুপ দিলে, এক্সের জায়গায় সাপোজ আয়োডিন ব্রোমিন কিছু একটা দিলে, আর নিউক্লিওফাইল কিছু একটা দিলে, ঠিক আছে, OH মাইনাস বা এনিথিং এলস। তো সেই করে তাহলে আমরা একটা স্পেসিফাইড এক্সাম্পলওয়ালা মেকানিজম পাবো। আপাতত আমি একটা জেনারেল মেকানিজম দেখালাম। এইবার যা যা ঘটলো এখানে, এইটা লেখার সময় আমি যা বললাম, সেইগুলোকে আমি জাস্ট একটু পয়েন্ট আউট করবো। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে SN2 রিঅ্যাকশন ইজ আ কনসার্টেড রিঅ্যাকশন, মানে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন ইন হুইচ বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং অকার্স সাইমালটেনিয়াসলি। সেকেন্ড স্টেপ হচ্ছে রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইন্টু দ্যাট অফ নিউক্লিওফাইল। অর্থাৎ রিঅ্যাকশনের রেট সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনেরই
কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? কারণ সিঙ্গেল স্টেপ রিয়াকশন এবং সেই স্টেপে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনেই ইনভলভ, সুতরাং দুজনের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে। তাই জন্য রিয়াকশনের মলিকুলারিটি 2 এবং রিয়াকশনের অর্ডারও হচ্ছে 2, সেকেন্ড অর্ডার অ্যান্ড বাইমলিকুলার রিয়াকশন। থার্ড হচ্ছে যেহেতু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না এখানে, সিঙ্গেল স্টেপ যেহেতু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, সেই ক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্টও হবে না। ঠিক আছে, SN2 রিয়াকশনে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। ফোর্থ হচ্ছে অ্যাটাক অফ নিউক্লিওফাইল ইজ অলওয়েজ ফ্রম দ্য ব্যাক সাইড অফ লিভিং গ্রুপ। এইটা খুব ইম্পর্টেন্ট। লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অলওয়েজ নিউক্লিওফাইলের অ্যাটাকটা হবে, ফ্রন্ট সাইড থেকে হবে না। আচ্ছা, এবার বলছে যে sp3 কার্বন আন্ডার অ্যাটাক, মানে যে কার্বনটাতে অ্যাটাক হবে নিউক্লিওফাইলের, অর্থাৎ যার সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত আছে, becomes sp2 হয়ে যায়। ওয়ান আনহাইব্রিড p orbital holds living group in its one lobe while nucleophile attacks from the other lobe from back side। অর্থাৎ যেটা আমরা একটু আগে ছবি এঁকেছিলাম যে আনহাইব্রিড p অরবিটালের একদিকে ফ্রন্ট সাইডে যেদিকে লিভিং গ্রুপ থাকে, ঠিক তার বিপরীত দিকে যে p অরবিটালের যে লোবটা, সেই লোবে অ্যাটাক করে নিউক্লিওফাইল। এবার এই কারণে টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন টেক্স প্লেস ইন SN2 রিয়াকশন। ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। এবার বলছে অ্যাজ দ্য TS ইজ পেন্টা কোঅর্ডিনেটেড, রেট অফ রিয়াকশন ডিপেন্ডস অন স্টেরিক ফ্যাক্টর। আমরা দেখলাম যে সাবস্ট্রেটের কার্বনের চারদিকে 4টে গ্রুপ ছিল, TS-এ ওটা 5খানা গ্রুপ হয়ে গেল, পেন্টা কোঅর্ডিনেটেড। এবার যত গ্রুপের সংখ্যা বেড়ে গেল, মানে কি, এবার যদি যে গ্রুপসগুলো যুক্ত আছে তাদের যদি সাইজ অনেক বড় বড় হয়, তাহলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি লাগবে, স্টেরিক হিন্ড্রেন্স ঘটবে। সেই কারণে বলছে যে যেহেতু পেন্টা কোঅর্ডিনেটেড হয়ে গেল, একটা গ্রুপ বেড়ে গেল, তাই এইবার রেট অফ রিয়াকশনটা স্টেরিক ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করবে। সুতরাং যে গ্রুপসগুলো যুক্ত আছে কার্বনটার সঙ্গে চারদিকে, তাদের সাইজটা ছোট হতে হবে। কেন? কারণ যদি তাদের সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে TS-টাই আনস্টেবল হয়ে যাবে। এখন TS বা ট্রানজিশন স্টেট, তার স্টেবিলিটি যত বেশি হবে, তত রিয়াকশানটা সামনের দিকে এগোতে পারবে। সেটা আমরা লিখেছি এখানে যে লেস ক্রাউডেড TS-এর ওখানে ক্রাউডিং যত কম হবে, যত ছোটো সাইজের গ্রুপস থাকবে, তখন আমরা তাকে বলবো লেস ক্রাউডেড। তো লেস ক্রাউডেড TS উইল বি মোর স্টেবল, সো রেট অফ রিয়াকশন উইল বি মোর। অর্থাৎ রিয়াকশানের রেটটা TS-এর স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 5 নম্বর পয়েন্টে যেখানে আমি লেখালাম যে টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন টেক্স প্লেস ইন SN2 রিয়াকশন, ওইখানে আমি ফুল স্টপ করে দিয়েছি। সেন্টেন্সটা আসলে ওখানে শেষ নয়, এইটুকু একটু অ্যাড করে নাও। ঠিক আছে, ইনভার্সন অফ কনফিগারেশন টেক্স প্লেস ইন SN2 রিয়াকশন জাস্ট লাইক অ্যান আমব্রেলা গেটস আপসাইড ডাউন ইন হাই উইন্ড। এইটুকু অ্যাড করে ওখানে ফুল স্টপ করো। এবার এই কথাটার মানে আমি বলছিলাম ব্যাখ্যা করার সময় যে একটা ছাতা যদি ঝোড়ো বাতাসে ছাতার পুরো ওই যে সিস্টেমটা, ওটা যদি উল্টো দিকে চলে যায়, তাহলে যেমন দেখতে হয়ে যায়, এই ক্ষেত্রেও মানে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এদের মধ্যেকার রিলেশনটা ওই রকমই। সেই জন্য আমরা এটাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলি। এইবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ইনভার্সন অফ কনফিগারেশন সংক্রান্ত, এইটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে বোঝাতে, তবে এইটা ভীষণ জরুরি আজকে বুঝে নেওয়াটা। তার কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের একটা মিসকনসেপশন চালু আছে এবং ম্যাক্সিমাম লোকই আমরা এই মিসকনসেপশনটা নিয়েই চলি আর কি। বিষয়টা কি, দুটো পয়েন্ট লিখেছি দেখো আমি এখানে। বলছে যে ইনভার্সন অফ কনফিগারেশন ডাজ নট মিন, 1 নম্বর, ডেক্সট্রো সাবস্ট্রেট গিভস লিভো প্রোডাক্ট অ্যান্ড ভাইসি ভার্সা। আর 2 নম্বর হচ্ছে সাবস্ট্রেট উইথ R ডেজিগনেশন অলওয়েজ গিভস প্রোডাক্ট উইথ S ডেজিগনেশন অ্যান্ড ভাইসি ভার্সা। এই কথা দুটোর মানে হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে ডেক্সট্রো সাবস্ট্রেট সবসময় লিভো প্রোডাক্ট দেবে, এইটা কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশনের মানে নয়। আমরা এরকম ভাবি যে ইনভার্সন হচ্ছে মানেই ডেক্সট্রো সাবস্ট্রেট থেকে লিভো প্রোডাক্ট তৈরি হবে। ডেক্সট্রো লিভো তোমরা আশা করি স্টিরিওকেমিস্ট্রি পড়েছো, জানো যে ডেক্সট্রো মানে যাদের অ্যাঙ্গেল অফ রোটেশন, পোলারিমিটারে যারা অ্যাঙ্গেল অফ রোটেশন যারা পজিটিভ ডাইরেকশানে করে তারা হচ্ছে ডেক্সট্রো, আর যারা নেগেটিভ ডাইরেকশানে রোটেশন করায় প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশনকে, তাদেরকে আমরা বলি লিভো। এখন কথা হচ্ছে যে যদি দুটো মলিকিউল যদি একজন অন্যজনের এনানসিওমার হয়, ঠিক আছে, অপটিক্যাল আইসোমার তারা পরস্পরের, যদি একজন অন্যজনের এনানসিওমার হয়, একমাত্র সেই কেসে একজন যদি +x ডিগ্রি তার রোটেশন হয়, অন্যজনের -x ডিগ্রি রোটেশন হবে। একজন ডেক্সট্রো মানে +x, তো অন্যজন লিভো -x।
কিন্তু এই ক্ষেত্রে যখন একটা SN2 রিয়াকশান হচ্ছে, সাবস্ট্রেট আর প্রোডাক্ট এরা তো আলাদা আলাদা স্পিসিস, আলাদা কম্পাউন্ড। তাহলে আলাদা কম্পাউন্ড যদি হয় তাহলে ডেফিনেটলি এদের মলিকুলার ফর্মুলা সেম হবে না, মানে এরা পরস্পরের আইসোমারই নয়, স্টিরিও আইসোমার তো অনেক দূরের কথা। তা এরা যদি পরস্পরের আইসোমার না হয়, দুটো আলাদা আলাদা আইডেন্টিটি, আলাদা স্পিসিস হয়, তাহলে কিভাবে একজন ডেক্সট্রো হলে অন্যজন লিভো হতে পারে? মানে এটা হয় না, এটা অ্যাবসার্ড, ঠিক আছে। আর 2 নম্বর, যেখানটায় আমাদের সবথেকে বেশি কনফিউশন হয়, আমরা ভাবি যে সাবস্ট্রেট যদি আর হয়, সাবস্ট্রেটের যদি ডেজিগনেশন আর হয়, এবং ডেজিগনেশন না বলে আমরা এটাকেই কনফিগারেশন বলি, যে সাবস্ট্রেটের যদি কনফিগারেশন আর হয়, প্রোডাক্টের কনফিগারেশন হবে এস, অ্যান্ড ভাইসি ভার্সা, মানে এবং বিপরীত ক্রমে। অর্থাৎ সাবস্ট্রেট যদি এস হয় তাহলে প্রোডাক্ট হবে আর, এবং এই এস থেকে আর হওয়া বা আর থেকে এস হওয়া, এটাকেই আমরা মনে করি যে দিস ইজ হোয়াট ইজ কল্ড ইনভার্সন অফ কনফিগারেশন। কিন্তু আসলে সেটা নয়। কিন্তু আমি এখানে 2টো এক্সাম্পল লিখে রেখেছি। দ্বিতীয় এক্সাম্পলটাতে আমি ট্রানজিশন স্টেটটা দেখাইনি, কেবলমাত্র রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দেখিয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই যে এই প্রথম ক্ষেত্রে আর সাবস্ট্রেট থেকে এস ডেজিগনেশনের প্রোডাক্ট তৈরি হয়, এবং দ্বিতীয়টা থেকে এস ডেজিগনেশনের সাবস্ট্রেট তৈরি করে এস প্রোডাক্ট। এখন দুটো ক্ষেত্রেই কিন্তু অবশ্যই এবং অবশ্যই ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। এখন যদি তোমাদের মনে হয় যে এস থেকে তো এসই রয়ে গেল, তাহলে কি করে ইনভার্সন হলো? আমি বলতে চাই ইনভার্সন অফ কনফিগারেশন এবং রিটেনশন অফ কনফিগারেশনের সঙ্গে আর এস এগুলোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা হয় যে আমরা দেখি জেনারেলি আমরা যে সমস্ত, যখন আমরা SN2 রিয়াকশান করাই, যে সমস্ত নিউক্লিওফাইলগুলোকে আমরা ইউজ করি বা যে সমস্ত সাবস্ট্রেটগুলোকে আমরা সচরাচর যে রিয়াকশানসগুলো করাই, সেইখানে আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইমেই আর প্রোডাক্ট, আর সাবস্ট্রেট থেকে এস প্রোডাক্ট তৈরি হয় এবং এস সাবস্ট্রেট থেকে আর প্রোডাক্ট তৈরি হয়। তার মানে এটা নয় যে দ্যাট ইজ কল্ড ইনভার্সন অফ কনফিগারেশন, ওটাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলে না। ইনভার্সন অফ কনফিগারেশন, ভাবো কনফিগারেশন যদি ইনভার্ট হয়ে যায়, তার মানে ডেফিনেটলি কনফিগারেশন চেঞ্জ হবে। এবার কনফিগারেশন চেঞ্জ হওয়া মানে কি? কনফিগারেশন মানে কি? কনফিগারেশনাল আইসোমার আমরা কাদের বলি? দুটো আইসোমার, দুটো স্টিরিও আইসোমার, তাদেরকে আমরা পরস্পরের কনফিগারেশনাল আইসোমার বলবো যখন একটা থেকে অন্যটাতে কনভার্ট করতে গেলে আমাদের বন্ড ব্রেকিং এবং মেকিং করাতে হবে। শুধুমাত্র রোটেশন করিয়ে আমরা যদি একটা আইসোমার থেকে আরেকটায় যেতে না পারি, তখনই আমরা তাদেরকে বলবো কনফিগারেশনাল আইসোমার। সুতরাং বন্ড ব্রেক এবং বন্ড তৈরি যদি করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব যে পার্টিকুলার অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বনটার এগেইনস্টে 4টে গ্রুপ রয়েছে, তাদের পারস্পরিক ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। ইনভার্সন হওয়া মানে ফাইনালি চেঞ্জ হওয়া ওরিয়েন্টেশন। আমি যদি একটা মডেলের রেসপেক্টে তোমাদের দেখাতে চাই, দেখো আমরা এরকম জানি যে ওয়েজ ড্যাশ স্ট্রাকচারে এই যে এখানে আমি মিথাইল আর ব্রোমিনের যে বন্ডটা, সিঙ্গেল বন্ডটা দিয়েছি, সেটা হচ্ছে অন দ্য প্লেন অফ দ্য বোর্ড থাকে, ঠিক আছে। তো যদি এরকম হয়, প্লেন অফ দ্য বোর্ডে যদি এরকম থাকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই নীল রঙের যে বলটা, সেটা বেরিয়ে এসছে টুয়ার্ডস দ্য ভিউয়ার, মানে আমাদের দিকে বেরিয়ে এসছে। তো এইটা হচ্ছে এই বন্ডটা, ওয়েজ বন্ড। আর ড্যাশ বন্ডটা হচ্ছে সেইটা যে বন্ডটা সেন্ট্রাল কার্বন থেকে বোর্ডের দিকে ঢুকে গেছে, বোর্ডের দিকে প্রবেশ করেছে, সেটা হচ্ছে আমরা এই ভাঙা লাইনটা দিয়ে দেখাই, অর্থাৎ এটা হচ্ছে বিলো দ্য প্লেন বন্ড, ঠিক আছে। এখন এই যদি কনফিগারেশন হয় এটার, এই অবস্থায় লিভিং গ্রুপ হচ্ছে হলুদটা, ব্রোমিন, ঠিক এর অপোজিট দিক থেকে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। যে মুহূর্তে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, সেই মুহূর্তে কি ঘটনা ঘটে দেখো। ট্রানজিশন স্টেটটা ঠিক এরকম দেখতে হয়। দেখো নিউক্লিওফাইলটাকে আমি এই অ্যাশ কালার বা সিলভার কালার দিয়ে দেখিয়েছি, তাহলে এই হয়ে যায় তার কনফিগারেশন, ঠিক আছে। একটু ভুল করলাম কি? হ্যাঁ, একটু ভুল করলাম। সো দিস ইজ দ্য কনফিগারেশন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, হলুদটার জাস্ট অপোজিট দিক থেকে নিউক্লিওফাইল এটা এন্টার করেছে, করার পরে এরা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। কেন? কারণ একটাই পার্টিকুলার পি অরবিটাল sp2 কার্বনের, তার দুটো বিপরীত লোবে, একদিকে নিউক্লিওফাইল এবং অন্যদিকে লিভিং গ্রুপ। এইবার যেটা এখানেও মেনটেন্ড ছিল, সেটা ওখানেও মেনটেন্ড আছে ট্রানজিশন স্টেটে। কী আছে না, দেখো আমি এটাকে আরেকবার ভালো করে একটু, কীরকমভাবে ছিল ব্যাপারটা, এরকম ছিল। তো আমরা বলছিলাম যে এই এই যে স্কাই কালারের বা নীল কালারের যে বলটা, সেটা আমাদের দিকে চলে এসছে টুয়ার্ডস দ্য ভিউয়ার, এটা হচ্ছে এই যে ওয়েজ মানে হাইড্রোজেন। আর এই যে ড্যাশটা
হচ্ছে ডয়টেরিয়াম, সেটা হচ্ছে আমাদের এখানকার লাল লাল রঙের যে বলটা। তো সেটা এরকমই আছে, দেখো ট্রানজিশন স্টেটে একই আছে, হলুদটা আমাদের দিকে বেরিয়ে এসছে এবং লালটা বোর্ডের দিকে ঢুকে গেছে। দিস ইজ ট্রানজিশন স্টেট। এইবার যখন প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্টের বিষয়টা এরকম হয়েছে যে সিলভার কালারের যেটা এই দিক থেকে অ্যাটাক করেছিল, তো এটা এই দিকেই আছে, নীলটা স্টিল বাইরে আছে, কালোটা স্টিল বোর্ডের লাল রঙের যে বলটা সেটা স্টিল বোর্ডের দিকে প্রবেশ করেছে, অর্থাৎ ওয়েজে আছে ডয়টেরিয়াম, আর মিথাইলটা সবুজটা স্টিল ওপরে আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রোডাক্ট। এবার আমি যদি রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টকে একসঙ্গে দেখাতে চাই, দেখো বাঁ দিকেরটা আমার রিঅ্যাক্ট্যান্ট, ডান দিকেরটা প্রোডাক্ট। ঠিক আছে, ওরিয়েন্টেশন, আমি বলবো যে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে। আমরা যখন বলছিলাম যে উপরে যেটা লেখা আছে যে জাস্ট লাইক অ্যান আমব্রেলা গেটস আপসাইড ডাউন ইন হাই উইন্ড, আপসাইড ডাউন মানে আমব্রেলাটা ছিল এরকম দেখতে, সেটা হয়ে গেছে ওই রকম। এবার আমরা যখন প্রথম কথা হচ্ছে আমরা যখন ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে বলে আমরা ভাববো SN2 রিয়াকশানে, সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে প্রোডাক্টের ছবিটা বোর্ডে কী করে আঁকবো বা খাতায় কী করে আঁকবো, এটাই করবো যে আমরা জাস্ট এইটাকে, এই যে পুরো বিষয়টাকে, এটাকে আমরা জাস্ট এরকম উল্টে দেবো। তো দেখো এটা উল্টে গিয়েই ওরকম হয়েছে। তো এটা যদি উল্টে যায় তাহলে এই ডিটা আবারও ওপরেই থাকবে এবং এইচটা নিচেই থাকবে, সেইটা কিন্তু মেনটেন্ড হয়েছে। এইটাকে মেনটেন করতে হবে। আমরা বরং উল্টো করি, কী করি আমরা আগে দেখে নিই যে এটার কনফিগারেশন কী, মানে ডেজিগনেশন কী, আর না এস। এটা যদি আর থাকে তাহলে আমরা ওটাকে এস বানানোর চেষ্টা করি, সেটা করব না। আমরা জাস্ট কিছু না, সিম্পল শুধু এইটাকে ধরে এটা যেরকম আছে জাস্ট এর অপোজিট বিষয়টা আঁকবো ওখানে। এইবার আমরা দেখবো যে ওইটা যদি আমরা করি, মানে এটাই হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশনের আসল মিনিং। এবার এটা করাতে ইনভার্সন যে হয়েছে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই মডেল দিয়ে যদি আমরা তোমাকে দেখাতে চাই, বা মডেল যদি আমি ছেড়েও দিই, আমি যদি নর্মালি এটাকে সব থেকে ভালো বোঝাতে পারবো আমি এইভাবে, আমি এটাকে মুছছি আগে। যদি আমি এই ওয়েজ ড্যাশ ফর্মুলাটাকে আমি যদি ফিশার প্রজেকশানে কনভার্ট করি, ঠিক আছে, ওয়েজ ড্যাশ ফর্মুলাকে ফিশার প্রজেকশানে যদি কনভার্ট করতে হয় তাহলে তার নিয়ম কি আমরা জানি যে ভাঙা লাইন দিয়ে যে বন্ডটাকে দেখানো হয় সেই গ্রুপটাকে আমরা নিচে রাখি, আর বাকি যে তিনটে গ্রুপ তাদের ট্রেসিং সিকোয়েন্সটা মেনটেন করি। মানে মিথাইল, ব্রোমিন, হাইড্রোজেন ক্লকওয়াইজ, তো আমরা মিথাইল, ব্রোমিন আর হাইড্রোজেনকে ক্লকওয়াইজ রাখলাম। এই হয়ে গেল সাবস্ট্রেট। এইবার তুমি দেখো প্রোডাক্টে ইনভার্সন হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে এটা, যে আবারও যেটা ভাঙা লাইন অর্থাৎ বিলো দ্য প্লেন তাকে নিচে রাখলাম, বাকি OH, ME আর H এদের ট্রেসিং সিকোয়েন্স মেনটেন করলাম, OH, ME আর H। এবার তুমি দেখো এইটা এবং এইটা, এখন আমি বলতে পারি যে এটা রিঅ্যাক্ট্যান্ট, আমাদের রিঅ্যাক্ট্যান্টে ব্রোমিন এবং প্রোডাক্টে OH, এটার বদলে এটা এসছে, কিন্তু এই কার্বনটার সঙ্গে যুক্ত বাকি যে তিনটে গ্রুপ তারা তো ইন্ট্যাক্ট রয়েছে। তাহলে তাদের রিলেটিভ পজিশন, একটা সাপেক্ষে অন্যটার পজিশন সেম আছে নাকি পাল্টে গেছে। আমরা দেখব যে ডয়টেরিয়ামের ডান দিকে মানে ক্লকওয়াইজ গেলে আমরা পাচ্ছি হাইড্রোজেনকে, এখানে দেখো ডয়টেরিয়াম থেকে বাঁ দিকে গেলে হাইড্রোজেনকে পাচ্ছি, ওরিয়েন্টেশন পাল্টে গেছে, একটা সাপেক্ষে অন্যটার পজিশন পাল্টে গেছে। মিথাইল থেকে বাঁ দিকে গেলে আমি হাইড্রোজেনকে পাচ্ছি বাঁ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে আমি মিথাইল থেকে ক্লকওয়াইজ গেলে হাইড্রোজেনকে পাচ্ছি। ন্যাচারালি আমরা বলতে পারি যে কনফিগারেশন পাল্টে গেছে। সো দিস ইজ ইনভার্সন অফ কনফিগারেশন। এইবার আর থেকে এস হলো না আর থেকে আর থাকলো সেটা ম্যাটার করে না। কেন করে না? কারণ আর থেকে এস হওয়াটা মেয়ারলি হচ্ছে একটা আমরা জেনেছি সিআইপি রুল, কার্ন, ইনগোল্ড এবং প্রিলগ তিনজন যে রুল বানিয়েছিলেন RS বানানোর জন্য। RSটা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার কম্পাউন্ড এবং তার যে এনহান্সিওমার তাদেরকে আলাদা করে চেনবার জন্য আমরা আর এবং এস এটা ব্যবহার করি। এখন এখানে এই যে গ্রুপগুলো যুক্ত আছে তাদের যা অ্যাটমিক নাম্বার বা সেই অনুযায়ী সিআইপি রুলের যা প্রায়োরিটি সেটাও অ্যাট দ্য সেম টাইম চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের হাতে নেই, এটা চেঞ্জ হয়ে গেছে বলে আরটা এস হয়েছে। আমি বোঝাতে পারছি, আশা করা যায়। কিন্তু এই সেকেন্ড এক্সাম্পলে কী হয়েছে দেখো, সেকেন্ড এক্সাম্পলে যে ব্রোমিনটা বেরিয়েছে প্রথমে কী ছিল, এখানে দেখো আমি যদি এখানে সিআইপি অনুযায়ী আমি যদি নাম্বারিং করি, সবথেকে বেশি প্রায়র গ্রুপ হচ্ছে 1 নম্বর হচ্ছে ব্রোমিন, এটা 2 নম্বর, ডয়টেরিয়াম 3 নম্বর এবং হাইড্রোজেন 4 নম্বর। ওখানে চলে আসো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। প্রায়োরিটির সবথেকে বেশি প্রায়োরিটিওয়ালা যে গ্রুপ ছিল সেইটা চলে গিয়ে তার বদলে যে গ্রুপটা এসছে সেটাও হাইয়েস্ট প্রায়োরিটি, এটা হয়েছে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে
আবারও ব্রোমিন এখানে সব থেকে বেশি প্রায়র গ্রুপ 1, কিন্তু এখানে এই যে এমইও এলো দেখো ওএমই, এই গ্রুপটা কিন্তু সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটিওয়ালা গ্রুপ নয়, কারণ অক্সিজেন আছে আর এখানে ফ্লুরিন আছে, ফ্লুরিন অ্যাটমিক নাম্বার বেশি। এবার এই যে লিভিং গ্রুপের পরিবর্তে যে গ্রুপ এলো তার সিআইপি রুল অনুযায়ী প্রায়োরিটি পাল্টে গেল, এই কারণে এখানে ডেজিগনেশনটা পাল্টালো না, এস থেকে এস রয়ে গেল। ঠিক আছে, যদি এর বদলে যে এখানে আসছে সেও যদি ধরো এখানে এমইও অ্যাটাক না করে এখানে আই মাইনাসের অ্যাটাক হয়েছে, আই মাইনাস আয়োডাইড বেটার নিউক্লিওফাইল দ্যান ব্রোমাইড, তাহলে ও অ্যাটাক করতেই পারে। যদি আয়োডাইড অ্যাটাক করতো তাহলে এখানে আমরা দেখতাম যে এস থেকে আর তৈরি হচ্ছে। ঠিক আছে, সুতরাং এস থেকে আর তৈরি হওয়া, আর থেকে এস তৈরি হওয়া, এটা কখনোই ইনভার্সন অফ কনফিগারেশনকে মানে মিন করে না। ইনভার্সন অফ কনফিগারেশন মানে অলওয়েজ কি হচ্ছে না, অ্যাটমসগুলোর কানেক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকেও যদি এইখানে মানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট এই ক্ষেত্রেও যদি আমি এইভাবে ফিচার প্রজেকশন দেখাই তুমি, তাহলেও দেখো কি হবে, এখানে আমি জাস্ট এখানে কি করে দেবো, এফ করে দেবো, তাই না? এফ করলে তাহলে একই থেকে যাচ্ছে। দেখো এফটাকে নিচে রাখলাম, এমই বিআর এইচ, এমই বিআর এইচ ক্লকওয়াইজ মেনটেন করলাম। এখানেও এফটাকে নিচে রাখলাম, যেহেতু ভাঙা লাইনে দেখানো আছে এমই এইচ ও এমই, তাহলে এমই এইচ এখানে ও এমই যদি আমি করি, তুমি দেখো এক্ষেত্রেও ইনভার্সন যে হয়েছে এস থেকে এস, স্টিল ইনভার্সন। কী করে প্রমাণ করবো ইনভার্সন? সেটা হচ্ছে যে এই কার্বনের সাপেক্ষে যে তিনটে গ্রুপ ইনট্যাক্ট তাদের রিলেটিভ পজিশন দেখবো। আবার বলছি, তাহলে ফ্লুরিন থেকে ক্লকওয়াইজ গেলে প্রথমেই আসবে হাইড্রোজেন, ফ্লুরিন থেকে ক্লকওয়াইজ গেলে প্রথমেই আসছে মিথাইল, মিথাইল থেকে ক্লকওয়াইজ গেলে হাইড্রোজেন, মিথাইল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হাইড্রোজেন। ন্যাচারালি এদের ওরিয়েন্টেশন বা পারস্পরিক অবস্থান পাল্টে গেছে। এই যে পারস্পরিক অবস্থান গ্রুপগুলোর পাল্টে যাচ্ছে, দিস ইজ কল্ড ইনভার্সন অফ কনফিগারেশন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মোট কথা হচ্ছে যে যখনই SN2 রিয়াকশান হবে ডেফিনেটলি 100% ইনভার্সন অফ কনফিগারেশন হবে, কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন মানে কেবলমাত্র অ্যাসিমেট্রিক কার্বনের এগেনস্টে যে গ্রুপসগুলো আছে ইনট্যাক্ট, আই মিন লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইলকে বাদ দিলে যারা তিনজন আছে তাদের রিলেটিভ পজিশন পাল্টে গেল কি না, সেটাই হচ্ছে ইনভার্সন বা রিটেনশনের মূল ক্রাইটেরিয়া। যদি আমরা দেখতাম যে এখানে আর এখানে সবার গ্রুপসগুলোর রিলেটিভ পজিশনটা সেম, তখন আমরা বলতাম রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে। তাহলে আমাদের যে মিসকনসেপশনটা সেটা হচ্ছে যে আর থেকে এস হলে ইনভার্সন বা এস থেকে আর হলে ইনভার্সন, এবং আর থেকে আর বা এস থেকে এস হলে রিটেনশন, সেই মিসকনসেপশনটা আমাদেরকে দূর করতে হবে, এবং আমি আশা করছি আমি সেটা দূর করতে পারলাম। ওকে, এটা কপি করে নাও। আচ্ছা, আর একটা এক্সাম্পল বলছি। এটা বলার পরে দেখো তোমাদের মধ্যে যদি এখনও পর্যন্ত কিছু কনফিউশন থেকে থাকে তাহলে সেটা পুরোপুরি ভ্যানিস্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো একটা অ্যালকিন, অ্যালকিনের মধ্যে আমরা H2 আর NI দিয়ে রিয়াকশন করাচ্ছি, মানে হাইড্রোজেনেশন করাচ্ছি। তো অ্যালকিনটা থেকে কী তৈরি হবে? ন্যাচারালি অ্যালকেন তৈরি হবে। এবার রিয়াকশানটা হবে কোথায়? এই অ্যালকিন পার্টে। আর এর পাশে একটা কার্বন আছে যেটা কিনা কাইরাল কার্বন, চারটে আলাদা আলাদা গ্রুপস। আমরা যদি প্রায়োরিটি অ্যাসাইন করি এই কার্বনের সঙ্গে কারা কারা যুক্ত আছে, তাহলে এই CH ডাবল বন্ড CH2 এটার প্রায়োরিটি হবে 1, এটা 2, এটা 3, এটা 4। ন্যাচারালি বুঝতেই পারছো যে এটা আর কনফিগারেশন হচ্ছে। ঠিক আছে, এখানে চলে আসো। আচ্ছা, যখন রিয়াকশন হবে এখানে হাইড্রোজেনেশন, মানে এখানে একটা H, এখানে একটা H যেই চলে আসবে, তাহলে CH2 CH3 হয়ে গেল, মানে ইথাইল হয়ে গেল। তো আমি ইথাইল ইটি লিখেছি। এইবার নিশ্চয়ই আইসোপ্রোপাইলের প্রায়োরিটি বেশি, তাই না? তাহলে এইবার যদি আমরা 1 2 3 যাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, দ্যাট ইজ এটা কনফিগারেশন হয়ে গেল এস। আবারও বলছি, কনফিগারেশন হয়ে গেল এস। আসলে কি কনফিগারেশন এস হয়নি, ডেজিগনেশন এস হয়ে গেছে। ঠিক আছে, দুটো কথা আমি লিখছি, দেখো। একটা হচ্ছে কনফিগারেশন, আর একটা হচ্ছে ডেজিগনেশন। এখন এই ডেজিগনেশনটা দু রকমের হয়, আর এবং এস। ডেজিগনেট করা মানে কাউকে চিহ্নিত করা, কারোর একটা নাম দেওয়া, মানে আর এবং এস নামটা দিয়ে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে দুটো এনহান্সিওমারকে আলাদা করে চিনতে পারার জন্য ওই নামটা সামনে বসানো হয় যাতে করে চিনতে পারা যায়। ঠিক আছে, কনফিগারেশন পাল্টে গেল না একই থাকলো, তার সঙ্গে আর এস ওই নামের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এখন ধরা যাক একটা এমনি এক্সাম্পল বলছি। ধরা যাক তোমাদের বাড়িতে চিনিকে নুন বলা হয়,
চিনিকে তোমরা ধরো নুন বলে ডাকো। এখন তাহলে তুমি যদি চিনি খাও তাহলে কি সেটা নুনের মতন নোনতা লাগবে না? তো সুতরাং নাম কারুর আর হলো না এস হলো সেটা ফ্যাক্টর নয়, মানে নাম পাল্টে যাচ্ছে মানে তার ক্যারেক্টার পাল্টে যাচ্ছে সেটা নয় কিন্তু, ঠিক আছে? এরকম একটা তো কথাই আছে ইংরাজিতে যে হোয়াটস ইন এ নেম। তো নামটা আসলে কোনো ফ্যাক্টর না, কারুর নামের সামনে আমরা আর বসাচ্ছি না এস বসাচ্ছি সেটা মানে পাল্টে যাচ্ছে মানে তার কনফিগারেশনটা পাল্টে যাচ্ছে, এরকমটা নয়। এরকমটা কেবলমাত্রই এনএনসিওমারদের ক্ষেত্রে হয়, আদারওয়াইজ নয়। এটা সম্পূর্ণ আলাদা আলাদা কম্পাউন্ড, ঠিক আছে? দেখো, প্রথম কথা হচ্ছে এখানে এই যে কাইরাল কার্বনে কোনো রিয়াকশান হয়নি, ঠিক আছে? যেহেতু কাইরাল কার্বনে রিয়াকশান হয়নি তাই ইনভার্সন হওয়ার প্রশ্নই নেই। তাহলে এইবার আমি যেটা বলছিলাম যে কনফিগারেশন মানে হচ্ছে কোনো একটা কাইরাল কার্বন তার সাপেক্ষে যে গ্রুপসগুলো তাদের পারস্পরিক পজিশনটা চেঞ্জ হয়ে গেল কিনা সেইটা দেখতে হবে, কনফিগারেশন পাল্টে গেল কিনা বোঝার জন্য। দেখো, এটার সঙ্গে যুক্ত যে তিনটে গ্রুপ যারা কিনা ওখানে ইনট্যাক্ট, একটাই তো খালি পাল্টেছে, এইটা পাল্টে গিয়ে ইথাইল হয়ে গেছে, কিন্তু বাকি যে তিনজন গ্রুপ তারা তো ওখানে ইনট্যাক্ট। এবার তাদের যে পারস্পরিক যে পজিশন, মিথাইল থেকে ক্লকওয়াইজ যাও হাইড্রোজেনকে পাবে, এখানেও মিথাইল থেকে ক্লকওয়াইজ যাও হাইড্রোজেনকে পাবে, মিথাইল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাও আইপিআরকে পাবে, মিথাইল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাও আইসোপ্রোপাইলকে পাবে। সুতরাং আইসোপ্রোপাইল, মিথাইল, হাইড্রোজেন এই গ্রুপসগুলোর পারস্পরিক পজিশন, ওরিয়েন্টেশন সেইটা ইনট্যাক্ট আছে। সুতরাং আমরা বলবো এখানে ইনভার্সন অফ কনফিগারেশন হয়নি, যদিও আর থেকে এস হয়েছে, ঠিক আছে? স্টিল এটা আবারও প্রমাণ করে যে আর থেকে এস হওয়া মানেই ইনভার্সন অফ কনফিগারেশন নয়। তাহলে দেখো, সিন্স দিস রিয়াকশন হ্যাজ নট অকার্ড অ্যাট দ্য কাইরাল কার্বনে যেহেতু রিয়াকশন হয়নি, উই সে ইনভার্সন অফ কনফিগারেশন হ্যাজ নট অকার্ড অলদো আর সাবস্ট্রেট গিভস এস প্রোডাক্ট, ঠিক আছে? আর থেকে এস হলেও এটা ইনভার্সন নয়। কেন? কারণ কাইরাল কার্বনেই তো রিয়াকশনটা হয়নি। সেকেন্ডলি, সিন্স রিলেটিভ পজিশন অফ গ্রুপস দ্যাট ইজ দেয়ার ওরিয়েন্টেশন, রিলেটিভ পজিশন মানে পারস্পরিক, একটা সাপেক্ষে অন্যটার যে পজিশন অ্যারাউন্ড দ্য কাইরাল কার্বনের চারপাশে যে গ্রুপসগুলো তাদের যে রিলেটিভ পজিশন সেটা যেহেতু চেঞ্জ হয়নি, উই সে দ্যাট দিস রিয়াকশন অকার্স উইথ রিটেনশন অফ কনফিগারেশন অ্যাট দ্য কাইরাল কার্বন, ঠিক আছে? সুতরাং রিটেনশন হবে না ইনভার্সন হবে সেটা আমরা বুঝবো, তার বোঝার একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কাইরাল কার্বনের চারপাশে যে গ্রুপসগুলো আছে তাদের পারস্পরিক পজিশন চেঞ্জ হয়েছে নাকি হয়নি। ফাইনাল, আমরা এটা দেখবো না যে আর থেকে এস হলো না আর থেকে আর হলো, ওইভাবে আমরা রিটেনশন বা ইনভার্সন চেক করবো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? কপি করো। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ডেন ইনভার্সন। ওয়ার্ল্ডেন একজন সায়েন্টিস্টের নাম, তিনি প্রথম প্রমাণ করলেন যে সত্যি সত্যি SN2 রিয়াকশানে 100% ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে, অর্থাৎ টোটাল ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। এবার এইটা করার জন্য তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে পোলারিমিটার বলে যে যন্ত্রটা আছে, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি অপটিক্যাল রোটেশনটা মেজার করি কোনো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের, সেই পোলারিমিটার যন্ত্রের একটা ত্রুটি বা একটা লিমিটেশন তিনি বের করলেন। সেটা কি? পোলারিমিটার যন্ত্র, আমরা যে এক্সাম্পলটা নিয়ে আজকে শুরু করলাম SN2 রিয়াকশন, সেখানে কাইরাল কার্বনের একটা গ্রুপ ছিল যুক্ত হাইড্রোজেন আর ছিল ডয়টেরিয়াম। তো হাইড্রোজেন এবং ডয়টেরিয়াম এরা হচ্ছে দ্য অনলি সেট অফ আইসোটোপস যাদেরকে পোলারিমিটার আলাদা আলাদা গ্রুপস হিসেবে চিহ্নিত করতে পারে, ঠিক আছে? অন্য যে কোনো আইসোটোপ তুমি নাও, ধরো ক্লোরিন 35 অ্যান্ড 37, আমি বলতে চাইছি যে সাপোজ কাইরাল কার্বনের চারপাশে যে গ্রুপ আছে, সাপোজ একদিকে মিথাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে ডয়টেরিয়াম, একদিকে ফিনাইল বা অন্য যে কোনো গ্রুপ, চারটে আলাদা গ্রুপ। আমি বলছি পোলারিমিটার এবার এই দুটো গ্রুপকে আলাদা আলাদা গ্রুপ বলে চিহ্নিত করছে। যদি সেটা করে তাহলে এই কার্বনটা ন্যাচারালি কাইরাল কার্বন হবে এবং অ্যাজ এ হোল এই প্রোডাক্টটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ কেন হবে? কারণ এই কম্পাউন্ডে একটাই মাত্র কাইরাল কার্বন আছে। আমরা জানি যদি কোনো কম্পাউন্ডে একটাই কাইরাল কার্বন থাকে, একের বেশি নেই, সেক্ষেত্রে সেই কম্পাউন্ডটা অবভিয়াসলি অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু যদি এরকম হয় যে হাইড্রোজেন ডয়টেরিয়ামের বদলে এখানে ক্লোরিন 35 আর এখানে ক্লোরিন 37 বা অন্য যে কোনো এক জোড়া আইসোটোপ, আয়োডিন 128, 127, পোলারিমিটার আলাদা গ্রুপ হিসেবে চিহ্নিত করতে পারে না। এটা হচ্ছে এর একটা লিমিটেশন। একমাত্র এক জোড়া আইসোটোপ হাইড্রোজেন ডয়টেরিয়াম যাদেরকে
পোলারিমিটার আলাদা করতে পারে। তো এই যে বাকিদেরকে আলাদা করতে পারছে না, এইটাকে উনি ব্যবহার করলেন কিভাবে? একটা কম্পাউন্ড নেওয়া হলো, সেটার নাম হচ্ছে 2-আয়োডো-অক্টেন। ভালো করে লক্ষ্য করো, আয়োডো-অক্টেন মানে 8টা টোটাল কার্বন আছে, এখানে 6টা, এটা 7 নম্বর, আর এখানে 8 নম্বর মিথাইল। ঠিক আছে, এবার এই যে আয়োডিন সাপোজ আয়োডিন 127 তার যে আইসোটোপ সেটা নেওয়া হয়েছে। এইবার সেইখানে তিনি সোডিয়াম আয়োডাইড দিয়ে রিয়েকশন করিয়েছেন, যেখানে কিনা আয়োডাইড হচ্ছে 128 ওয়ালা আয়োডিন বা 131 আয়োডিন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন। ঠিক আছে, এবার তাহলে এই যে কম্পাউন্ড, এখান থেকে এই যে I-128 নেগেটিভ চার্জ, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে সেটা যদি নিউক্লিওফাইল হয়, তাহলে এটা লিভিং গ্রুপ, এক্ষেত্রে তাহলে এর ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। তাহলে I-128 এই মাইনাস চার্জওয়ালা এই নিউক্লিওফাইল অ্যাটাক করলো, এই লিভিং গ্রুপ বেরিয়ে গেল। যদি বেরিয়ে যায়, প্রোডাক্ট কি তৈরি হচ্ছে দেখো, এই যে আয়োডিন 128 যে রিয়াকশান করেছিল, তাহলে লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, সুতরাং ইনভার্সন হবে। এই দিক থেকে লিখতে হবে আমাকে এটাকে, মিথাইল হলো এখানে C6H13 হলো, এখানে H হলো, এই হচ্ছে প্রোডাক্ট আমাদের। ঠিক আছে, এবার এক্সপেরিমেন্টালি কি দেখা গেল, যে যখনই এই প্রোডাক্টটা তৈরি হলো, এর পাশাপাশি লিভিং গ্রুপ কি তৈরি হবে, এটা লিভিং গ্রুপ হিসেবে পড়ে থাকবে এখানে I-127 নেগেটিভ চার্জ, এটা লিভিং গ্রুপ। এবার তুমি ভাবো, এই যে আয়োডিন 128 বা 127 মানে এটা এবং এটা সেম কেমিক্যাল নেচার, আবার এই কম্পাউন্ডটা এবং এই কম্পাউন্ডটা এরা পরস্পরের এনানসিওমার, তাই না? তাহলে কারণ এনানসিওমার হবে কেন? কারণ কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত 4টে গ্রুপই সেম, সুতরাং এদের মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলা সেম, কেবলমাত্র অপটিক্যাল বিহেভিয়ার আলাদা। এর যদি +x ডিগ্রি রোটেশন হয়, তাহলে এর রোটেশন -x ডিগ্রি। এই যে আমরা এবার এনানসিওমার পেয়ে গেলাম দুটো, এখন আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ইনভার্সন হয়েছে অ্যাট দ্য সেম টাইম। এটা যদি R হয় তাহলে ওটা S। ঠিক আছে, এটা R, কারণ এটা S এবং এটা R, S থেকে R হয়েছে। মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট সেম কেমিক্যাল নেচারের, আবার লিভিং গ্রুপ নিউক্লিওফাইল সেম কেমিক্যাল নেচারের, সুতরাং যে কন্ডিশনে এই রিয়াকশান হয়েছে সেই একই কন্ডিশনে I- এই I- এখানে অ্যাটাক করবে এবং এটা বেরিয়ে যাবে, সুতরাং ব্যাকওয়ার্ড রিয়াকশানটা হবে। এবার কি হয়, একটা সার্টেন টাইমের পরে ব্যাকওয়ার্ড রিয়াকশান চালু হয়, ক্রমশ ব্যাকওয়ার্ড রিয়াকশানের স্পিড অর্থাৎ রেট অফ রিয়াকশান বাড়তে থাকে। একটা সময় আসে যখন পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে যায়, এবং এটা অবজার্ভ করা হয়েছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা যদি নাম দিই এটাকে A আর এটাকে যদি B নাম দিই, তাহলে আমরা দেখি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে A এবং B সমান পরিমাণে তৈরি হয়েছে। 50% হচ্ছে ওদের মোল পার্সেন্ট আর কি। ঠিক আছে, আমি যদি 100টা মলিকিউল নিই তাহলে 50টা এইটা 50টা এইটা তৈরি হয়েছে অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার এটা যদি সত্যি সত্যি হয়, মানে যদি ধরে নেওয়া যায় যে সবকটা এটা কি ব্যাকসাইড থেকে হয়েছে, তাহলেই আমরা এরকম বলতে পারি যে 100টা মলিকিউল নিয়েছিলাম, তাহলে 50টা এটা রইল আর 50টা এটা রইল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। সেই ক্ষেত্রে আমরা যদি আচ্ছা ঠিক আছে, আমরা যদি এরকমও ধরে নিই যে সবকটা অ্যাটাক ব্যাকসাইডে হয়নি, ব্যাকসাইড থেকে সবকটা অ্যাটাক হয়নি, নিউক্লিওফাইল কখনো কখনো সামনে থেকেও এসছে, তাহলে সামনে থেকেও যদি আসে নিউক্লিওফাইল, সেক্ষেত্রে কনফিগারেশন পাল্টাবে না। ঠিক আছে, কনফিগারেশন যদি না পাল্টায় তাহলে এনানসিওমারও তৈরি হবে না। এখন এগুলোকে এনানসিওমার কেন বলছি বারবার করে, কারণ পোলারিমিটার তো 128 আর 127কে আলাদা করে চিনতেই পারছে না, ভাবছে ওটা সেম জিনিস, সুতরাং এরা সেম এবং এনানসিওমার। যাই হোক, আমি যদি ধরে নিই যে 100টার মধ্যে সাপোজ 10খানা অ্যাটাক হয়েছে ফ্রন্ট সাইড থেকে, তাহলে 90টা অ্যাটাক ব্যাক সাইড থেকে হয়েছে, তাহলে 90টা অ্যাটাকের জন্য 45টা আর 45টা প্লাস হলে 45টা মাইনাস হবে, আর বাকি যে 10খানা অ্যাটাক ফ্রন্ট সাইড থেকে হলো সেই 10টাতে রিটেনশন অফ কনফিগারেশন চেঞ্জ হয়নি, সুতরাং সেই 10টাতে এই +x থেকে +xওয়ালা +x ডিগ্রি রোটেশন দেখাচ্ছে, এরকম মলিকিউলই তৈরি হবে। তার মানে টোটাল 55 আর 45 হবে। কখন হবে? যদি কিছু অ্যাটাক ফ্রন্ট সাইড থেকে হয়।
এবার যদি এইটা সত্যি হয় যে কিছু অ্যাটাক ফ্রন্ট সাইড থেকে হয়েছে, সেক্ষেত্রে এই 55টার মধ্যে 45টা প্লাস এক্সকে 45টা মাইনাস এক্স জিরো করে দেবে, বাকি যে 10টা পড়ে থাকবে সেই 10টার জন্য আমরা কিন্তু প্লাস এক্স ডিগ্রি রোটেশন পাবো ফাইনালি। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে যখন রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, পোলারিমিটার যন্ত্রে যখন দেখা যাচ্ছে যে অপটিক্যাল রোটেশন 0 ডিগ্রি। এবার অপটিক্যাল রোটেশন 0 ডিগ্রি এটাই প্রমাণ করে যে টোটাল যে অ্যাটাকগুলো সবকটা নিউক্লিওফিলিক অ্যাটাকই ব্যাক সাইড থেকে হয়েছে। ব্যাক সাইড থেকে হয়েছে বলেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে 100টা মলিকুলের মধ্যে 50টা এটা তৈরি হয়েছে আর 50টা এটা তৈরি হয়েছে। ঠিক আছে, সুতরাং এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসলাম যে SN2 রিয়াকশানে অবশ্যই ব্যাক সাইড অ্যাটাক ঘটে নিউক্লিওফাইলের, এবং তার পাশাপাশি 100% ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। এই ক্ষেত্রে যেহেতু রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট পরস্পরের এনহ্যান্সিওমার, তাই জন্য ইট ইজ অবভিয়াস যে এটা এস হলে এটা আর। কিন্তু যে সমস্ত অন্য রিয়াকশানসগুলো, যে রিয়াকশানগুলো আমরা সচরাচর করবো SN2, সেখানে কখনোই রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট পরস্পরের এনহ্যান্সিওমার হবে না, ওরা পরস্পরের আইসোবারই হবে না, আলাদা কম্পাউন্ড হবে। সেই ক্ষেত্রে এটা কখনোই হবে না যে রিয়াক্ট্যান্ট এস হলে প্রোডাক্টকে আর হতেই হবে, বা রিয়াক্ট্যান্ট আর হলে প্রোডাক্টকে এস হতেই হবে। হ্যাঁ, এখন দেখা যায় যে সেরকম হয় মানে ওটাই রুল তা নয়। রুল হচ্ছে এটাই যে কনফিগারেশন পাল্টাবে মানে একটা গ্রুপের সাপেক্ষে অন্য গ্রুপের পজিশন পাল্টাবে। এখানে আমরা দেখছি মিথাইল থেকে ডান দিকে গেলে আই, এখানে মিথাইল থেকে বাঁ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আই, সুতরাং রিলেটিভ পজিশন পাল্টে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ালডেন ইনভার্সন। যা বললাম 2 লাইনে একটু লিখে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে যেহেতু I-128 ইজ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, প্রোডাক্ট মলিকিউল বিকামস রেডিও অ্যাক্টিভ। এবার রেট অফ রিয়াকশান ইকুয়াল টু রেট অফ অ্যাটেইনমেন্ট অফ রেডিও অ্যাক্টিভিটি। এটা কেন বলছে? কারণ একটা রিয়াক্ট্যান্ট যখনই একটা I-127 যখনই একটা I-28 দিয়ে রিপ্লেসড হয়ে গেল, অর্থাৎ একটা প্রোডাক্ট মলিকিউল তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্ট মলিকিউলটা পুরো সিস্টেমটাকে রেডিও অ্যাক্টিভ করে দিল। যখন আরও একটা রিয়াক্ট্যান্ট মলিকিউল থেকে প্রোডাক্ট তৈরি হবে, তখন রেডিও অ্যাক্টিভিটি আরেকটু বাড়বে। মানে উইথ ইচ রিয়াক্ট্যান্ট গেটিং কনভার্টেড ইন্টু প্রোডাক্ট, রেডিও অ্যাক্টিভিটি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। তাই জন্য বলা হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশান আর রেট অফ অ্যাটেইনমেন্ট অফ রেডিও অ্যাক্টিভিটি এই দুটো সেম। নেক্সট হচ্ছে I-127 মাইনাস যেটা তৈরি হলো রিয়াকশনের পরে, দ্যাট ক্যান অলসো অ্যাটাক দ্য প্রোডাক্ট, সো ব্যাকওয়ার্ড রিয়াকশান স্টার্টস অ্যান্ড আফটার এ সার্টেন টাইম রিয়াকশান গোজ টু ইকুইলিব্রিয়াম। এবার বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম A and B আর প্রেজেন্ট বাই 50%। A and B আমরা নাম দিয়েছিলাম দুটো এনহ্যান্সিওমারকে, তারা 50% করে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড ইফ অনলি ব্যাকসাইড অ্যাটাক ইজ কনসিডার্ড, যদি আমরা ভাবি যে কেবলমাত্র ব্যাকসাইড অ্যাটাকই ঘটছে, সেক্ষেত্রে কি হবে যে অল প্রোডাক্ট বি মলিকিউলস আর এনহ্যান্সিওমার অফ A। যদি ব্যাকসাইড অ্যাটাক হয় তবেই তো কনফিগারেশনটা উল্টে যাবে এবং এনহ্যান্সিওমার তৈরি হবে। সুতরাং দ্য রিয়াকশন মিক্সচার উইল বিকাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যাজ অপটিক্যাল রোটেশন অফ ওয়ান এনহ্যান্সিওমার ইজ ক্যান্সেলড বাই দ্যাট অফ ইটস এনহ্যান্সিওমার। তাহলে যে কোনো একটা এনহ্যান্সিওমারের অপটিক্যাল রোটেশন অন্য এনহ্যান্সিওমারের দ্বারা ক্যান্সেলড হবে, যেহেতু একটা প্লাস এক্স হলে একটা মাইনাস এক্স। সুতরাং আমরা একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার পাবো। কখন পাবো? যদি আমরা কেবলমাত্রই ব্যাক সাইড অ্যাটাকটাকে আমরা যদি কনসিডার করি। এবার বাস্তবে কি দেখা গেল? ইন প্র্যাকটিক্যালি উই গেট অ্যান অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ইকুইলিব্রিয়াম মিক্সচার। যেহেতু আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচারই পেলাম, সুতরাং এটা কনফার্ম যে কেবলমাত্রই ব্যাক সাইড অ্যাটাক ঘটেছে। ঠিক আছে, দ্যাট ইজ রেসিমাইজেশন অকার্স। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার যখন তৈরি হয় কোনো অপটিক্যালি অ্যাক্টিভ রিয়াক্ট্যান্ট থেকে, তখন আমরা বলি রেসিমাইজেশন ঘটেছে। দিস কনফার্মস 100% ব্যাকসাইড অ্যাটাক অ্যান্ড ইনভার্সন অফ কনফিগারেশন ইন SN2 রিয়াকশন। তাহলে এই যে পুরো ব্যাপারটা ওয়ালডেন এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন যে হচ্ছে সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ। কারণ আমরা যে রিয়াক্ট্যান্ট নিয়ে শুরু করেছি, প্রোডাক্টও সেই একই স্পিসিস, তার এনহ্যান্সিওমার অনলি, সুতরাং তাদের কেমিক্যাল নেচার সেম। এবার যেহেতু আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সলিউশন পেলাম, সুতরাং আমরা কনফার্ম হলাম যে ব্যাকসাইড অ্যাটাক ঘটেছে। কারণ ব্যাকসাইড অ্যাটাক ঘটলে তবেই কনফিগারেশনটা পাল্টে গিয়ে অন্য এনহ্যান্সিওমারটা তৈরি হবে। ঠিক আছে, এখানে আরও দুটো খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে, এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টেও, রেট অফ রেসিমাইজেশন ইকুয়াল টু 2 × রেট অফ
রিয়াকশন, মানে রিয়াকশনের রেটের তুলনায় রেসিমাইজেশন ডাবল রেটে হচ্ছে। এটা কী করে বুঝবো আমরা? ধরা যাক আমি 100টা মলিকিউল নিয়ে শুরু করেছিলাম, এবার 50টা মলিকিউল যখনই প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, তখন 50টা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল এখনও পড়ে আছে আর 50টা প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। এবারে এই 50টার +x ডিগ্রি রোটেশন প্রোডাক্ট 50টার -x ডিগ্রি রোটেশনকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিচ্ছে। সুতরাং পুরো সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ রেসিমাইজেশন ঘটছে। তাহলে যখন 50% অফ দ্য রিয়াকশন কমপ্লিট হচ্ছে তখনই রেসিমাইজেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রেসিমাইজেশন কমপ্লিট না হলে কখনোই অপটিক্যাল রোটেশন 0 হবে না এবং টোটাল সলিউশনকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখব না। তাহলে 100টা মলিকিউল নিয়ে শুরু করার পরে যখন যে মুহূর্তে 50টা মলিকিউল শিফট করে গেল প্রোডাক্টে, সেই 50টা এবং রিমেইনিং 50টা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল তারা সবাই মিলে রেসিমাইজেশন করলো। সুতরাং রেসিমাইজেশন ইজ কমপ্লিট, মানে 100%। তাহলে যখন 50% রিয়াকশন শেষ হচ্ছে তখন 100% রেসিমাইজেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা বলছি যে রেট অফ রেসিমাইজেশন ইকুয়াল টু 2 × রেট অফ রিয়াকশন। আর ফাইনালি রেট অফ আয়োডিন এক্সচেঞ্জ ইকুয়াল টু রেট অফ রিয়াকশন। প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট মলিকিউল যখন প্রোডাক্ট মলিকিউলে কনভার্ট হচ্ছে তখন আয়োডিন আইসোটোপটা এক্সচেঞ্জ হচ্ছে 127 থেকে 128 হচ্ছে। এবার যতবার রিয়াকশন হচ্ছে ততবারই তো এক্সচেঞ্জটা হচ্ছে আই মাইনাসের। তাই জন্য আমরা বলি যে আয়োডিনের যে এক্সচেঞ্জটা হচ্ছে সেটা রেট অফ রিয়াকশনের সঙ্গে সমান। ঠিক আছে, কপি করো এগুলো। তাহলে আজকের ভিডিওটাতে আমরা অনেকগুলো রিয়াকশান মানে প্রবলেম সলিউশন করলাম। এরকমটা প্রবলেম সলভিং টাইপ হলো না, একটা থিওরিটিক্যাল ব্যাপার হলো অনেকটা, কিন্তু এই কনসেপশনটা ক্লিয়ার হওয়া খুব দরকার ছিল। আমি আশা করব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি রিগার্ডিং ইনভার্জন অফ কনফিগারেশন অ্যান্ড রিটেনশন অফ কনফিগারেশন। নেক্সট ভিডিওতে আমরা রেট অফ SN2 রিয়াকশন কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেইগুলো আলোচনা করব এবং সেই সংক্রান্ত অনেক প্রবলেম সলভ করব, মানে অনেক ধরনের SN2 রিয়াকশনের এক্সাম্পল আমরা দেখব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।